মঙ্গলবার সেন্টারে যুক্ত বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এই দুর্যোগপূর্ণ সময়ে তোমরা বাড়িতে থেকে রুটিন মাফিক নিয়মিত অধ্যয়ন করবে এবং অনলাইন ক্লাস অনুসরণ করবে, সেই প্রত্যাশা রাখি। আজকে পাঠের বিষয় স্যাট। আজকে শিক্ষণক্ষণ সেট সম্পর্কে সেটের সংজ্ঞা বলতে পারবে, সেটের প্রক্রিয়া গঠন করতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। সসীম সেট, সার্বিক সেট, নিশ্চিত সেট, ফাঁকা সেট, বর্ণনা ও এদের গঠন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। একাধিক সেটের সংযোগ সেট, সেট সেট গঠন ও ব্যাখ্যা করতে পারবে। এ হলো আজকের পাঠের শিক্ষণক্রম। প্রথমে আমি বলি সেট কাকে বলে। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুনির্ধারিত বস্তু সমূহের সংগ্রহকেই সেট বলে। অর্থাৎ বাস্তব জগতে আমরা এই সুনির্ধারিত যে বস্তুসমূহের সমাহার করি বা সংগ্রহ করি, সেটাই আমরা সেট বলি। আমরা এই শব্দের সাথে, সেট শব্দের সাথে আমাদের প্রত্যেকেরই পরিচিতি রয়েছে, সুপরিচিত সেট শব্দটি। যেমন টি সেট, ডিনার সেট, সোফা সেট ইত্যাদি সম্পর্কে আমরা সবাই জানি। তার মানে সুনির্ধারিত একটা সংগ্রহ, সেই সংগ্রহটাকে আমরা বলব কি সেট। আজকে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি। প্রথমে আছে প্রকাশের পদ্ধতি। সেটকে আমরা মূলত দুই ভাগে প্রকাশ করতে পারি। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। প্রথমে আমি বলি সেট গঠন পদ্ধতিটা কি। সেট গঠন পদ্ধতিটা হলো সংখ্যাগুলো উল্লেখ থাকবে বা উপাদানগুলো উল্লেখ থাকবে প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। অর্থাৎ তালিকা পদ্ধতিতে আমরা যখন সেটকে প্রকাশ করব তখন এদের দ্বিতীয় বন্ধনী থাকবে প্রথমে, এরপরে 1, 2, 3, 4 এবং শেষের দ্বিতীয় বন্ধনী থাকবে। এই সেটের উপাদানগুলোকে আলাদা করার জন্য প্রত্যেক ক্ষেত্রে কমা ব্যবহৃত হবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি হচ্ছে সেটের ধর্ম উল্লেখ থাকবে বা সেটের উপাদান উল্লেখ থাকবে, কি ধরনের সেট হবে সেটা। যেমন জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, এই বিষয়গুলো এই ক্ষেত্রে উল্লেখ থাকবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এক সামনে এক বিজোড় সংখ্যা, এক বিজোড় সংখ্যা অথবা জোড় সংখ্যা এক বিজোড় সংখ্যা এবং এক এই ক্ষেত্রে সেট যখনই প্রকাশ করবো তখন প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী থাকবে। তালিকা পদ্ধতিতে প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী থাকবে। প্রত্যেকটা সদস্য আলাদা করার জন্য, উপাদান আলাদা করার জন্য
আমরা কমা পদ্ধতি ব্যবহার করব। আর সেট গঠন পদ্ধতিতে যেমন সেট এক্স যেন আমরা বাংলা দিয়ে এটাকে বলি যেন, সেটের মাত্রা এটাকে বলা হয় সাবসেট এক্স বিজোড় সংখ্যা, অর্থাৎ একটা কোন প্রকৃতির হবে, কোন ধরনের হবে, একটা হবে বিজোড় সংখ্যা এবং এক্স লেস দেন 10 অর্থাৎ 10-এর চেয়ে ছোট সংখ্যা হবে এক্স এর মান। এইভাবে সেট গঠন পদ্ধতিতে হলো সেটের ধর্ম বা বিষয়টা উল্লেখ থাকবে কি ধরনের সেট হতে যায়। তাহলে সেট গঠনের প্রকাশের সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, আর হলো সেট গঠন পদ্ধতি। তারপরে আসছে এখানে সেটের প্রকারভেদ। তাহলে সেট গঠন পদ্ধতি সম্পর্কে তোমরা জানলে, তালিকা পদ্ধতি এবং সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা, একটা তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি, এবং উদাহরণটা আমি দেখাইলাম। এখন আমি দেখাবো সেট প্রকার। সেটকে সাধারণত আমরা তিন ভাগে দেখাতে পারি। সেটের প্রকারগুলো সেট সাধারণত আমরা তিনভাবে দেখাতে পারি, যেমন এক অসীম সেট, সসীম সেট, সসীম সেট, দুই অসীম সেট, তিন ফাঁকা সেট। তাহলে প্রথমে আছে সসীম সেট। যে সেটের উপাদানগুলো আমরা গণনা করে নির্ধারণ করতে পারি সেটা হচ্ছে সসীম সেট। যেমন আমরা লিখতে পারি equal 1 2 3 4 5, যেমন equal 1 2 3 4 5 এই সেটগুলো আমরা গণনা করে নির্ধারণ করতে পারি। এখানে 5টা উপাদান রয়েছে বা 5টা সংখ্যা রয়েছে। যে সংখ্যাগুলোকে, যে সেটের উপাদানগুলোকে গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করে প্রকাশ করা যায় সেটা যেমন ধরুন সসীম সেট। অসীম সেট হচ্ছে যে সেটের উপাদানগুলো, যেমন অসীম সেট হচ্ছে বি সমান যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়, যেমন 1 2 3 4, এখানে অসীম চিহ্ন নেই। তাহলে যে সেটের উপাদানগুলো 1 2 3 4 5 6 7 8 যত খুশি গণনা করা যায় কিন্তু যার কোনো শেষ নেই তাকে বলবো আমরা অসীম সেট। তাহলে অসীম সেটের উপাদানগুলো 2টা অথবা 3টা 4টা উল্লেখ থাকবে, বাকিগুলো অসীম চিহ্ন দেওয়া থাকবে, সেটা দেখে বলবো আমরা অসীম সেট, অর্থাৎ গণনা করে নির্ধারণ করা যায় না। আর এখানে আসবে তোমার ফাঁকা সেট। ফাঁকা সেটকে এটাকে জিনিস বাসায় এটাকে বলা হয় অরি বা ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে আমরা অরি এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ফাঁকা সেট প্রকাশ করার দুইটা চিহ্ন, জিনিস শব্দ অরি অথবা ওইভাবে আমরা দুইটা চিহ্ন দিয়ে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করতে পারি। তারপরে এখানে আসছে তোমার সার্বিক সেট। তাহলে সেটকে আমরা সেট তিন প্রকার, একটা হলো অসীম সেট, সসীম সেট এবং ফাঁকা সেট। তাহলে সেটের পরে আসছি আমরা সার্বিক সেট। এখন মূলত আমি আলোচনা করছি সেটের, প্রথমে আমি আলোচনা করি এখানে ফাঁকা সেটের পরে আসবে বেন চিত্র, অর্থাৎ বিখ্যাত গণিতবিদ জন বেন নামের একজন বিজ্ঞানী এই বেন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করেছেন 1834 থেকে 1853
1983 সালে, এবং এটাকে মূলত জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, বিধায় এটাকে বলা হয় ভেন চিত্র। জ্যামিতিক চিত্রের মাধ্যমে এই সেটকে প্রকাশ করা হয়, এই কারণে এটাকে বলা হয় ভেন চিত্র। তারপরে এখানে আসবে সেটের উপসেট। উপসেট হচ্ছে একটি সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট গঠন করা যায় তাকে বলবো আমরা উপসেট। এখানে আসবে সার্বিক সেট, অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে বা আলোচনাধীন সকল সেটের উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলবো আমরা সার্বিক সেট। সার্বিক সেটকে মূলত সার্বিক সেট। সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দিয়ে, অর্থাৎ ইউনিভার্সাল থেকে ইউ আসছে, ইউনিভার্সাল সেট। তাহলে সার্বিক সেট 1 2 3 4 5 6 7 আমি লিখলাম। তাহলে সার্বিক সেটটা হচ্ছে কি, যেমন এ এর উপাদান হচ্ছে 1 2 3, বি এর উপাদান হচ্ছে 4 5 4 5 6, সি এর উপাদান হচ্ছে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এর উপাদান 1 2 3, বি এর উপাদান 4 5 6, সি এর উপাদান 7। এই যে এখানে কয়টা উপাদান সেটের কথা আলোচনা করা হয়েছে? তিনটা, এ সেট, বি সেট এবং সি সেট। এবং এ সেট, বি সেট, সি সেটের সকল উপাদান কোথায় রয়েছে? সার্বিক সেটে রয়েছে। 1 2 3 4 5 6 7, এখানে সবগুলো মিলিয়ে 1 2 3 4 5 6 7 পর্যন্ত উপাদানগুলো রয়েছে। তাহলে এই যে আলোচনা নিয়ে যে তিনটা সেট আমরা আলোচনা করলাম, এই সেটের সকল উপাদান কোথায় রয়েছে? সার্বিক সেটে রয়েছে। এই জন্য সার্বিক সেটকে বলা হয়। আর সার্বিক সেটের সংজ্ঞা হচ্ছে আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটে বিদ্যমান থাকে তাকে বলবো আমরা সার্বিক সেট। এখানে আসছে পূরক সেট। তাহলে সার্বিক সেটের ধারণা আপনাকে দিয়েছ, এখন আসছে পূরক সেট। পূরক সেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, এ পূরক অথবা এ পূরক। এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। পূরক সেটটা কি? পূরক সেট হচ্ছে এক সেটের উপাদান সার্বিক সেট থেকে যদি আমরা বাদ দিই, এরপরে যে উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে তাকে বলবো আমরা পূরক সেট। কথার কথা সার্বিক সেটের উপাদান এখানে রয়েছে, আমি মনে করি 1 2 3 4। এক সেটের উপাদান আমি ধরলাম 1 2। তাহলে পূরক সেটটা কি? এক সেটের উপাদান 1 2, তাহলে পূরক সেট হচ্ছে এক পূরক। এর অর্থ হচ্ছে এই চিহ্ন অথবা আমরা এই চিহ্ন দিয়ে পূরক সেটকে প্রকাশ করতে পারি। এর অর্থ হচ্ছে সার্বিক সেটের উপাদান থেকে এক সেট বাদ। সার্বিক সেট হচ্ছে 1 2 3 4। তোমরা দেখতে পাচ্ছ সার্বিক সেটের উপাদান 1 2 3 4। এক সেটের বা এক সেটের উপাদান হচ্ছে 1 2, বা 1 2। তাহলে যে সংখ্যাগুলো মিল রয়েছে সেই সংখ্যাগুলো বাদ যাবে, যেমন 1 2 মিল রয়েছে 1 2 বাদ, তাহলে এখানে রয়েছে 3 4। তাহলে আমি পূর্বেই বলেছি সার্বিক সেটের উপাদান থেকে যে সেটের উপর পূরক রয়েছে সেই সেটের উপাদান বাদ দিলে যে সেট থাকবে, উপাদানগুলো থাকবে অবশিষ্ট, সেগুলো হচ্ছে পূরক সেট। তাহলে আমরা পূরক সেট সম্পর্কে সামান্য একটু আশা করি তোমরা সামগ্রিক ধারণা পেয়েছ। এখন আসছি আমি সেট প্রক্রিয়া। সেটকে আমরা প্রক্রিয়া করব, তিনটা সেট রয়েছে। এখন এই সেটের সকল উপাদান নিয়ে, যেমন এখানে আমরা যদি এটা প্রয়োগ করি তাহলে এ ইউনিয়ন বি
আমরা ফার্স্ট বলে দিলাম ইউনিয়ন সি। তাহলে এর উপাদান রয়েছে এখানে। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব। যেমন সরলের নিয়ম অনুসারে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করে দ্বিতীয় বন্ধনীর কাজ করে তৃতীয় বন্ধনীর কাজ, এভাবে আমরা ধাপে ধাপে এগোই। সেটের ক্ষেত্রে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করবো। যদি প্রথম বন্ধনী থাকে তাহলে এ ইউনিয়ন বি, এর উপাদান হচ্ছে এ বি ইউনিয়ন বা সংযোগ, বাংলাতে বলি আমরা সংযোগ, ইংলিশে বলা ইউনিয়ন। বি এর উপাদান হচ্ছে 1 2 1 2। তাহলে এখানে আমি বলছি সংজ্ঞাতে সেটের সংযোগ সেটটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান, এটা মিল অমিল সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলি আমরা সংযোগ সেট। তাহলে এখানে আসবে এ বি 1 2। এখন কেউ যদি 1 2 এ বি লিখে তাহলে কিন্তু হবে। এখন আমরা পুরোটা লিখি। তাহলে এই যে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করলাম, এখন পুরো কাজটা করব। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তোমরা দেখতে পাচ্ছ এ ইউনিয়ন বি এর উপাদানগুলো হয়ে গেছে আমরা এ বি 1 2। তাহলে এই যে এ ইউনিয়ন বি এর মানটা আমরা লিখে দিব 1 এ বি 1 2 সংযোগ সি এর উপাদান হচ্ছে সি এর উপাদান হচ্ছে সি। তাহলে সবগুলো উপাদান নিয়ে যেহেতু এই সেট গঠিত, তাহলে আমরা লিখব এ বি 1 2 3। এটাই এই ক্ষেত্রে আঞ্চলিক বন্ধন। তাহলে তোমরা এই যে সংযোগ সেটের কাজটা কি এবং কাকে বলে সেই সম্পর্কে আমি একটা সমস্ত ধারণা দিলাম। যে প্রথমে সংযোগ সেটের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলি আমরা সংযোগ সেট। তাহলে এই যে কয়টা সেট এখানে এ বি সি, তিনটা সেট, এদের সকল উপাদান নিয়ে সেট গঠিত হলো, যে সেট গঠিত হলো। এখানে আমরা এ বি 1 2 3 সকল উপাদান পেলাম, এটাকে বলবো আমরা কি সংযোগ সেট। তারপরে এখানে আসছে তোমাদের সেট সেট বা ইন্টারসেকশন, ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন, বাংলাতে বলা হয় সেট সেট। এটাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় উল্টা, অর্থাৎ সংযোগটা হলো উপরের দিকে, সেট সেটটা হলো নিচের দিকে। আমি এখানে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সেট সেটটা কি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, অর্থাৎ যে উপাদানগুলো মিল রয়েছে সেই উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলবো আমরা সেট সেট বা ইন্টারসেকশন। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, অর্থাৎ এটা কাজ করবে লসাগুর মতো, আর সংযোগ সেটটা কাজ করবে লসাগুর মতো। তাহলে এর উপাদান যদি আমরা ধরি এক্স ওয়াই, বি এর উপাদান বললাম 0 1। তাহলে ইন্টারসেকশন কাজটা কি এটা আমি দেখাচ্ছি। সুতরাং এখানে যদি ইন্টারসেকশন করতে হয় আমরা এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান রয়েছে এক্স ওয়াই ইন্টারসেকশন বি এর উপাদান রয়েছে 0 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এর উপাদান এবং বি এর উপাদানের মাঝে কোনো মিল নেই। তাহলে যেহেতু সাধারণ উপাদান নেই, তাদের মিল নেই, এই কারণে এখানে আসবে তোমার ফাঁকা সেট বা অরি। যেহেতু কোনো সংখ্যার উপাদান মিল নেই সেহেতু এখানে আসবে ফাঁকা সেট। আর যদি বি এর উপাদান আমরা একটু চেঞ্জ করে দিই, এক্স এখানে লিখলাম আমি এ, তাহলে এখন আমরা এ ইন্টারসেকশন বি, তাহলে এর উপাদান হচ্ছে এক্স ওয়াই, আমি চেঞ্জ করে দিলাম, তাহলে বি এর উপাদান হচ্ছে এক্স এ। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এ এবং বি এর আমরা ইন্টারসেকশন বসালাম, অর্থাৎ সেট সেট বসাইলাম। তাহলে সংজ্ঞাতে বলছি যে সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যে সংখ্যাটা মিল আছে, যে সেটা মিল রয়েছে সেই সব নিয়ে এই সেট গঠিত হয়।
তাহলে এখানে x এখানে x, তাহলে x মিলে গেছে, তাহলে এখানে আসবে x, এটাই আনসার। তাহলে এটাকে আমরা দুইবার ততোধিক সেটের কোনো সাধারণ পদ যদি না থাকে তাকে নিশ্চিত সেট বলতে পারি। তাকে বলি আমরা নিশ্চিত সেট। এটা হলো নিশ্চিত সেট। অর্থাৎ কোনো সাধারণ পদ যদি না থাকে তাকে বলবো আমরা নিশ্চিত সেট, আর সাধারণ পদ যদি থাকে তাকে বলবো আমরা সেট সেট, অর্থাৎ ইন্টারসেকশন। তাহলে আমরা এখানে দুইটা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম, একটা হলো সেট সেট বা ইন্টারসেকশন, আর একটা হলো নিশ্চিত সেট। তারপরে এখানে আসবে তালিকা পদ্ধতি প্রকাশ। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 145 সপ্তম অধ্যায়, এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া রয়েছে 5 নম্বর দিয়েতে রয়েছে তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য সেট গঠন পদ্ধতিতে রয়েছে, এটাকে তালিকা পদ্ধতিতে আমি প্রকাশ করব। তালিকা পদ্ধতি রয়েছে x সাবজেক্ট x বিজোড় সংখ্যা, x সাবজেক্ট x বিজোড় সংখ্যা, এবং 3 x less than 15, less than 15। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেটটা কিরকম সেট হবে, বিজোড় সংখ্যার সেট। তাহলে আমি যদি এখানে বিজোড় সংখ্যাগুলি লিখি 1 2, বিজোড় সংখ্যা 1 3 5 7 9 11 13 15 17 এইভাবে সংখ্যাগুলো আসছে, কিন্তু এখানে বলছে x সাবজেক্ট x বিজোড় সংখ্যা। একটা কি ধরনের সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে, যেমন 1 3 5 7 9 11 13 15 17 19 এরকম সংখ্যা। কিন্তু এখানে শর্ত দেওয়া রয়েছে। শর্তটা কি? শুধু বিজোড় সংখ্যা হলেই হবে না, বিজোড় সংখ্যার মাঝে 3 এর চেয়ে x এর মান বড়, অর্থাৎ যেদিকে মুখটা খোলা থাকবে সেদিকে বড়, যেদিকে মুখটা বন্ধ থাকবে সেটা হলো ছোট। তাহলে x এর মান বড় হবে 3 এর চেয়ে বড়, 15 এর চেয়ে ছোট। তাহলে এই যে 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট সংখ্যাগুলো আমরা দেখতে পাই এখানে। 3 এর চেয়ে বড় 5 7 9 11 13, এগুলো হচ্ছে 3 এর চেয়ে বড়, আর 15 এর চেয়ে ছোট হলো 5 7 9 11 13 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা এটা সমান লিখতে পারি তালিকা পদ্ধতিতে। তাহলে এখানে 5 7 9 11 13, এটাই আমি পূর্বে বলেছি যে তালিকা পদ্ধতিটা হচ্ছে প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী থাকে, যে প্রথমে এবং শেষে দ্বিতীয় বন্ধনী রয়েছে। প্রত্যেক সেটের উপাদানকে আলাদা করার জন্য এখানে কমা চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে x সাবজেক্ট x বিজোড় সংখ্যা, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 5 7 9 11 13 এগুলো বিজোড় সংখ্যা। এখানে শর্ত দেওয়া রয়েছে 3 এর চেয়ে বড় 15 এর চেয়ে ছোট। তাহলে 3 এর চেয়ে বড় এই সংখ্যাগুলো এবং 15 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যা যেগুলো, সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে ক আমরা আলোচনা করলাম। এখন আসি খ। খতে বলছে x সাবজেক্ট x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 10।
x হান্ড্রেড x পূর্ণ সংখ্যা। পূর্ণ এবং x স্কয়ার লেস দেন 10। এখানে লক্ষণীয় বিষয় পূর্ণ সংখ্যা কাকে বলি? পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজি হাতের বড় ইংরেজি হাতের z দ্বারা প্রকাশ করি এবং পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলি। জিরো সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড যে সংখ্যাগুলো রয়েছে তাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। তাহলে এই যে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর, এই যে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক আসবে ঋণাত্মক আসবে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে এখানে সংখ্যা দেওয়া রয়েছে যে পূর্ণ সংখ্যা হলেই হবে না, এই পূর্ণ সংখ্যাগুলোর উপরে যদি স্কয়ার দেওয়া হয়, বর্গ করা হয় বা স্কয়ার দেওয়া হয়, 10-এর চেয়ে যে ছোট সংখ্যাগুলো সেগুলো শুধু আসবে। তাহলে পূর্ণ সংখ্যা হয়ে হবে না, এই সংখ্যাগুলোর উপরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে, বর্গ করতে হবে। বর্গ করলে 10-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখানে আসবে। তাহলে 0 উপরে স্কয়ার দিলাম 0 আসলো, 1 এর উপরে স্কয়ার দিলে 1, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 3 এর উপরে স্কয়ার দিলে 9, 4 এর উপরে স্কয়ার দিলে 16, তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে কার চেয়ে ছোট? 10-এর চেয়ে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পূর্ণ সংখ্যাগুলোর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে 1 এর উপরে 0 উপরে স্কয়ার 0, 1 এর উপরে স্কয়ার দিলে ছোট হচ্ছে, 2 এর উপরে স্কয়ার দিলে ছোট হচ্ছে, 3 এর উপরে স্কয়ার দিলে 9 আসছে, এটা ছোট। তাহলে 10-এর চেয়ে ছোট সংখ্যাগুলো কি কি আসছে? 0, 1, 2, 3। তাহলে এখানে পূর্ণ সংখ্যাগুলো আসছে 0, 1, 2, প্লাস মাইনাস 1, 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। এটাই এই ক্ষেত্রে এটাকে এইভাবে লেখা যাবে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 1 2 3 এইভাবে লেখা যাবে। অর্থাৎ এখানে আমরা এই প্লাস মাইনাস দুইটা লিখছি একসাথে, প্লাস 1 মাইনাস 1 একসাথে লিখেছি, আর এখানে হলো আলাদা আলাদাভাবে এইভাবে লেখা যাবে পূর্ণ সংখ্যাটি। তাহলে পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছো যে পূর্ণ সংখ্যা কাকে বলে। আবারও বলছি, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আমি এখানে লিখলাম, কিন্তু শর্তরে যে x স্কয়ারের মান, অর্থাৎ এই পূর্ণ সংখ্যাগুলোর উপরে যদি স্কয়ার দেওয়া হয় তাহলে 10-এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো শুধু আসবে আর বাকিগুলো বাদ যাবে। এটা শর্ত, এই শর্ত আমাদের মানতে হবে। তাহলে আমরা 0 উপরে স্কয়ার দিলে 0, 1 এর উপরে স্কয়ার দিলে 1 আসলো, 2 এর উপরে স্কয়ার দিলে 4, 3 এর উপরে স্কয়ার 9, তাহলে 9 পর্যন্ত আসলো, অর্থাৎ 10-এর চেয়ে ছোট হচ্ছে তো। তাহলে 1 0 1 2 3 পর্যন্ত আসছে, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 পর্যন্ত আসছে। এটা এইভাবে লিখতে পারি আমরা, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। এখন তোমার বইয়ের 6 নম্বর অঙ্ক, 19 অঙ্ক, সেট প্রথম পদ্ধতি। অর্থাৎ এখানে তোমার বইয়ের তালিকা পদ্ধতি রয়েছে, এটাকে তোমাকে সেট প্রথম পদ্ধতিতে প্রকাশ করতে হবে। পদ্ধতি আমি পূর্বে আলোচনা করেছি। সেটগঠন পদ্ধতিটা হচ্ছে সেটের কি ধরনের সেট তার একটা ধর্ম বা বিষয় উল্লেখ থাকবে, ভিন্নতা কি ধরনের সেট এটা উল্লেখ থাকবে। তাহলে এখানে রয়েছে 3 4 5 6 7 8 পর্যন্ত 6 6 আর 4
6, 7, 8. তোমরা দেখতে পাচ্ছ এখানে তালিকা পদ্ধতি রয়েছে, এটাকে তোমাকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেট গঠন পদ্ধতিটা হলো সেটের ধর্মগুলো থাকে কি ধরনের সেট। তাহলে আমি এটাকে আমরা লিখতে পারি এটা স্বাভাবিক সংখ্যা সেট। তোমরা দেখতে পাচ্ছ 5, 6, 7, 8 এটা স্বাভাবিক সংখ্যা। এখন আমি একটু আলোচনা করি স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ প্যাটার্নে স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আলোচনা করেছি। আমি সেটের ক্ষেত্রে আলোচনা করি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। এই কারণে এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে n = 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 7, 8, 9, 10 যত সংখ্যা রয়েছে। তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল ধনাত্মক, শুধু এই ক্ষেত্রে কিন্তু ধনাত্মক আসবে, শুধু ধনাত্মক অখণ্ড সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ নয় এমন সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5, 6, 7, 8 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা কি আমরা সেট গঠন পদ্ধতিতে লিখব x যেন x স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা x যেন x স্বাভাবিক সংখ্যা। এখন তোমরা দেখতে পাচ্ছ 4 এর চেয়ে বড় এবং এই পর্যন্ত দেখতে পাচ্ছ 9 এর চেয়ে ছোট। তাহলে এটাকে লিখব আমি 4 x 9। অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যাগুলোর মাঝে যে সংখ্যাগুলো 4 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট সেটা হবে x এর মান, অর্থাৎ x এর উপাদান। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী যোগ করব। তাহলে এটা কি ধরনের সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলোর মাঝে যে সংখ্যাগুলো 5 এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট সেই সংখ্যাগুলো এখানে রয়েছে। সেই কারণে এখানে সেট গঠন পদ্ধতিতে আমরা উল্লেখ করলাম x স্বাভাবিক সংখ্যা এবং 4 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। তাহলে 4 আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি একটু আলোচনা করছি। কতে রয়েছে 7, 11, 13, 17। 7, 11, 13, 17। 7, 11, 13, 17 এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? আমরা এদিকে দেখতে পারি এটাকে বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যাগুলোর মাঝে এগুলো তফাৎ আছে। যেমন এখানে 9 থাকার কথা ছিল, 15 থাকার কথা ছিল, এগুলো নেই। তাহলে সংখ্যা থেকে আমরা বুঝতে পারি এটা কি ধরনের সংখ্যা এটা বুঝতে হবে। তাহলে এখানে রয়েছে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে ভাঙানো যায় না বা বিশ্লেষণ করা যায় না, বা এক এবং ওই সংখ্যা ছাড়া তাদের কোনো গুণনীয়ক নেই। মৌলিক সংখ্যা যেমন 7, 1 into 7 এটা ছাড়া তার কোনো গুণনীয়ক নেই। 11 into 1 into 11 এর কোনো গুণনীয়ক নেই। 13 equal 1 into 13 ছাড়া তার কোনো গুণনীয়ক নেই। 17 1 into 17। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে 1 এবং ওই সংখ্যা যে সংখ্যাতে আমরা দেখেছি সেই সংখ্যা ছাড়া তাদের কোনো গুণনীয়ক নেই, বা এগুলোকে দাঁড়ানো যায় না, বিশ্লেষণ করা যায় না। তাহলে এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এটাকে লিখতে হবে আমরা সেট গঠন পদ্ধতিতে x সাথে x মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আমি আবার বলছি এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? এক এবং ওই সংখ্যা ছাড়া যাদের কোনো গুণনীয়ক নেই। যেমন 1
এবং 7, কিন্তু ওই সংখ্যা হলো 7, 1 এবং 11 ওই সংখ্যাগুলো হলো 11 ভালো। এই সংখ্যাগুলো ছাড়া যাদের এর কোনো গুণনীয়ক নেই তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কার চেয়ে বড়? তাহলে 5 এর চেয়ে বড় সংখ্যা এবং 5 এর চেয়ে বড় x এর মান কার চেয়ে ছোট? 19 এর চেয়ে ছোট, 19 এর চেয়ে ছোট। অর্থাৎ 7 এর আগে মৌলিক সংখ্যা হলো 5, 17 এর পরে মৌলিক সংখ্যা হলো 19, অর্থাৎ 70 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 19। তাহলে 5 এবং 19 এর মাঝে যত মৌলিক সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলো, সেই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 11, 7, 11, 13 এবং 17। তাহলে প্রথমে এবং শেষে আমরা দ্বিতীয় মূল্য দিব। এই হচ্ছে মৌলিক সংখ্যার সেট। তাহলে মৌলিক সংখ্যা কি সেই সম্পর্কে তোমরা ধারণা করলে এবং কিভাবে এটাকে প্রকাশ করা যায় সেটা তোমরা ধারণা করলে। এখন আমি আসবো সেটের প্রক্রিয়া কিভাবে। আগে আমি সংযোগ সেট সম্পর্কে আলোচনা করেছি, সেই সম্পর্কে তোমাদের বইয়ে তোমাদের 145 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে 12 নম্বর রয়েছে a equal 1 2 3 a equal 1 2 3 b equal 2a 2a c equal a b তাহলে প্রথমে রয়েছে ক, কতে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে আমি পূর্বে আলোচনা করেছি সংযোগ সেট কাকে বলে। এটা হলো সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলি আমরা সংযোগ সেট। তাহলে এর উপাদান হচ্ছে 1 2 3 সংযোগ, বি এর উপাদান হচ্ছে 2a। এখন তোমরা লক্ষ্য করো এখানে সংযোগ সেট রয়েছে, সেটের প্রক্রিয়া, সেটের চিহ্নটা কি? এটা হলো সংযোগ সেট। এবং এটা সেট রয়েছে এটা সাধারণ সকল উপাদান নিয়ে, যে সকল উপাদান রয়েছে সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলি আমরা সংযোগ সেট। তাহলে এ এই যে 1 আসলো, 2 আসলো। এখন দেখো তোমরা এখানে 2 এখানে 2, দুইটা 2 রয়েছে, তার মানে 2 লিখবো না আমরা দুইটা 2 থেকে যে কোনো একটা লিখবো, যেটা মিল রয়েছে সেটা থেকে আমরা একটা লিখে দিব। তাহলে 2 দুইটা রয়েছে, যেখানে একটা 2 লিখলাম আমি, এখানে 3, এখানে বাকি রয়েছে কি a। এই যে দুইটা সেটের উপাদানগুলোর মাঝে যে সকল উপাদান এসে করেছে এখানে দেখো, যেমন 1 আসলো, 2 দুইটা থেকে একটা আসলো, 3 আসলো, a আসলো। এটাকে বলবো আমরা কি? সংযোগ সেট। এই যে a ইউনিয়ন b। তাহলে সংযোগ সেট আমরা নির্ণয় করলাম। এখন আমি আসছি a ইন্টারসেকশন খ, করা তো গতে রয়েছে a ইন্টারসেকশন ইনটু b ইউনিয়ন c। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বন্ধনী রয়েছে। তাহলে প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে বি ইউনিয়ন সি বা সংযোগ সি, বি এর উপাদান হচ্ছে 2a, সংযোগ সি এর উপাদান হচ্ছে ab। তাহলে যেহেতু সংযোগ সেট, তাহলে সংযোগ সেটের কাজটা কি? মিল অমিল সকল উপাদান আসবে। এখানে যেগুলো উপাদান রয়েছে সব আসবে, 1 2 আসলো, এটা থেকে একটা b আসবে। তাহলে সকল উপাদান নিয়ে গঠন করলাম আমরা। এখন আমরা পুরোটা লিখব a ইন্টারসেকশন b ইউনিয়ন c। এর উপাদান রয়েছে এখানে 1 2 3, intersection B
ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর মান আমরা দিয়েছি এখানে 2ab 2ab। তাহলে ইন্টারসেকশনের কাজটা কি বা ছেদছেদের কাজটা কি? ছেদছেদ হচ্ছে দুই বা চতুর্থের সাধারণ উপাদান, যে উপাদানগুলো শুধু মিল রয়েছে সেগুলো শুধু আসবে। যেমন এখানে 1 এখানে নেই, মিল নেই, 2 এখানে 2 রয়েছে, 3 এখানে 3 নেই, a b এখানে আছে, এখানে নেই। তাহলে এখানে শুধু কি মিল রয়েছে দুইটা যার মাঝে সাথে মাঝে শুধু 2 মিল রয়েছে, এখানে শুধুমাত্র 2 আসবে। তাহলে এটাই আনসার। তাহলে ছেদছেদের কাজটা হলো শুধু মিল যে সংখ্যাটা, কমন যে সংখ্যাটা সেটা আসবে আর বাকিগুলো বাদ যাবে। এই কারণে ইন্টারসেকশন বা ছেদছেদের সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে ছেদছেদ বা ইন্টারসেকশন সেট বলে। তাহলে সেটের প্রক্রিয়া সম্পর্কে আমি আলোচনা করলাম। এখন 15 নম্বর প্রশ্ন, যদি দুইটা প্রথম পদ্ধতি থাকে তাহলে সেইটাকে কিভাবে আমরা সমাধান দিতে পারি? তাহলে 9 নম্বরে রয়েছে a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b সংযোগ b ইন্টারসেকশন c, ইন্টারসেকশন c। তাহলে দুইটা প্রথম পদ্ধতি থাকলে সেটাকে প্রথমের কাজটা আমরা আগে করব, পরে আমরা বাকিটা করব। এখানে প্রথমে রয়েছে a ইন্টারসেকশন b। তাহলে এর উপাদান রয়েছে এখানে 1 2 3, ইন্টারসেকশন b এর উপাদান রয়েছে 2a। তাহলে কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি যে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু মিল সংখ্যা আসবে। তাহলে দুইটার মাঝে শুধুমাত্র 2, এখানে 2 মিল রয়েছে, শুধু 2 আসবে। এবং পরবর্তীতে প্রথম বন্ধনী রয়েছে b ইন্টারসেকশন c, b এর উপাদান হচ্ছে 2a ইন্টারসেকশন c এর উপাদান হচ্ছে ab। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 এখানে নেই, এখানে a এখানে a রয়েছে, এখানে b এখানে b নেই। তাহলে শুধু মিল সংখ্যা যেহেতু আসবে শুধু a আসবে। এখন আমরা এই পুরোটা লিখব। এখন আমরা সমাধানে যাচ্ছি। a ইন্টারসেকশন b সংযোগ সেট b ইন্টারসেকশন c। তাহলে তোমরা দেখতে পাচ্ছ a ইন্টারসেকশন b এর উপাদান পেয়েছি আমরা 2। তাহলে এখানে আমি লিখলাম 2 ইউনিয়ন b ইন্টারসেকশন c এর b ইন্টারসেকশন c এর উপাদান পেয়েছি আমরা a। তাহলে a লিখলাম। তাহলে সংযোগ সেটের কাজটা হচ্ছে মিল অমিল সবগুলোই আসবে, অর্থাৎ দুই বা ততোধিক সেটের সকল উপাদান। তাহলে 2 এবং a রয়েছে, এখানে 2 আসবে এবং a আসবে। তাহলে সকল উপাদান এসে পড়েছে। তাহলে এটার সমাধান আমরা পেলাম, অর্থাৎ 2a। এই হচ্ছে এই সমাধান, এটাই সমাধান এটা। তাহলে দুইটা যদি প্রথম বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজগুলো আগে আমরা করব, এরপরে সমাধানটা আমরা একসাথে করব। তাহলে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা তোমরা বাড়িতে অধ্যয়ন করবে, অনুশীলন করবে, অনুকরণ করবে এবং অনলাইন ক্লাস প্রতিদিন অনুসরণ করবে, রুটিন মাফিক লেখাপড়া করবে। আগামী ক্লাসে সেটের প্রক্রিয়াগুলো আবার আমরা আলোচনা করব এবং বাকি যে সমাধানগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এবং এই অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বা এখন থেকে তোমাদের সে অঞ্চল প্রশ্ন থাকবে না, বহু নির্বাচনে থাকবে, কিন্তু নবম এবং দশম শ্রেণীতে এই সেট সম্পর্কে আরো ব্যাপক জানতে পারবে, ব্যাপকভাবে ওখানে আলোচিত হবে বা ওখানে 3টা অধ্যায় রয়েছে এই সেট সম্পর্কিত, সেই বিষয়গুলো তোমরা জানবে। এখন যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে করবে, কারণ পরের উপরের ক্লাসে গেলে নবম শ্রেণীতে তোমাদের অধ্যয়ন করতে হলে এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। আমি আর বিশেষ কিছু আজকে আলোচনা করতে চাই না, তোমরা এই বিষয়গুলো একটু বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে
নিয়মিত লেখাপড়া করবে, নিজেদের সুরক্ষা নিজেরা সুরক্ষিত থাকবে এবং পরিবারকে সুরক্ষা দিবে, এই প্রত্যাশা রেখে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের অনলাইন ক্লাস তোমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।